আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত সংবাদ। এবার গোপালগঞ্জের পরে কক্সবাজারে এনসিপি নেতার বক্তব্যে তাদের মঞ্চ ভাঙচুর। গোপালগঞ্জে 4 মামলায় আসামি 3008 জন, এখন পর্যন্ত গ্রেফতার 306 জন। ভারতে পালিয়ে থাকা গণহত্যাকারী হাসিনার সরাসরি মদদে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা হয়েছে। জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। এবার গোপালগঞ্জের পরে কক্সবাজারে এনসিপি নেতার বক্তব্যে মঞ্চ ভাঙচুর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় ফুঁসে উঠেছে কক্সবাজারের মানুষ। এনসিপির ঈদগাঁও চক্রিয়া মঞ্চ ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। জানা যায়, চক্রিয়ার জনতা টাওয়ারের এনসিপির সমাবেশের মঞ্চে বিএনপির হামলা, মঞ্চ ভাঙচুর ও রাস্তায় চেয়ার ছুড়ে মারা হয়েছে। সেনাবাহিনী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় চক্রিয়া বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চলছে। বক্তারা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ মন্ত্রী, বিএনপির আস্থাভাজন অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ, যিনি কক্সবাজার জেলার গর্ব, যিনি বিএনপির একজন শীর্ষ নেতা হিসেবে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এনসিপির পথসভায় কক্সবাজার জেলার শান্তি শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। সালাউদ্দিন আহমেদ এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার সম্মান ক্ষুণ্ণ করা এত সহজ নয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ। এনসিপির আগে রাজনীতি শিখতে হবে, এরপর রাজনীতিতে নামতে হবে। সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চক্রিয়া মিছিলে মিছিলে উত্তপ্ত হয়ে উঠেছে। এনসিপি নেতার বিস্ফোরক মন্তব্যের জেরে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করে বিএনপি নেতা কর্মীরা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা যায়। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন বিএনপি নেতারা। বিএনপি নেতারা আরো বলেন, কক্সবাজার এসে এনসিপির সমাবেশ থেকে কক্সবাজারের ভূমিপুত্র বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ডারবি নাসিরের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে বক্তব্য দিয়েছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই আমাদের 2 সহস্রাধিক শহীদের রক্তের ইতিহাস। এই জুলাই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কারো বাপেরও না। অনতিবিলম্বে তার এমন কুরুচিপূর্ণ আচরণের জন্য ক্ষমা চাইতে হবে। উল্লেখ্য, বিএনপি নেতা কর্মী ও উত্তেজিত জনতার তোপের মুখে এনসিপি নেতৃবৃন্দ ঈদগাঁও এবং চক্রিয়ার পথসভা না করে চলে গিয়েছেন। গোপালগঞ্জে 4 মামলায় আসামি 3008 জন, গ্রেফতার 306 জন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জন। পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে। গত 2 দিনে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। মামলাগুলোতে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের নাম উল্লেখ রয়েছে। সর্বশেষ গোপালগঞ্জ সদর উপজেলার 7 পাড়ায় গাড়ি ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা এবং রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে গোপালগঞ্জ সদর থানায় নতুন করে একটি মামলা হয়েছে। শুক্রবার 18 জুলাই রাতে সদর থানার উপপরিদর্শক এসআই শামীম আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে 54 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 350 জনকে আসামি করা হয়েছে। মামলায় এ পর্যন্ত 44 জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলার 4টি মামলায় মোট 358 জনের নাম উল্লেখ সহ 3008 জনকে আসামি করা হয়েছে। 16 জুলাই থেকে 19 জুলাই দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মোট 306 জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার 5টি থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর থানায় নতুন 44 জন সহ 92 জন, কাশিয়ানী থানায় নতুন 33 জন সহ 77 জন, মুকসুদপুরে নতুন 22 জন সহ 88 জন, টুঙ্গিপাড়ায় নতুন 10 জন সহ 27 জন ও কোটালীপাড়ায় নতুন 10 জন সহ 22 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা হামলা চালান। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নেতাকর্মীদের সংঘাত বাধে। এ সময় গুলিতে 5 জন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। ভারতে পালিয়ে থাকা গণহত্যাকারী হাসিনার সরাসরি মদদে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা হয়েছে। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার উপর হামলা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়ে 4টি বিভাগ ও 32টি জেলায় পদযাত্রা সম্পন্ন করে গত 16 জুলাই গোপালগঞ্জে প্রবেশ করে। পদযাত্রা সফল করে ফেরার পথে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র বোমা সহ গাড়ি বহরের উপর সশস্ত্র হামলা চালায়, যা স্পষ্টত গত জুলাই অভ্যুত্থানে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গণহত্যার পুনরাবৃত্তি। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সাজিস আলম সহ গণ অভ্যুত্থানের বীরদেরকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়াও এই হামলাকে জাস্টিফাই করে কিছু বুদ্ধিজীবী বয়ান উৎপাদনের ঘৃণ্য চেষ্টা অব্যাহত রেখেছে, যা ফ্যাসিস্ট আমলেও আমরা দেখেছি। গণহত্যাকারী ফ্যাসিস্টের পক্ষে এ জাতীয় বয়ান উৎপাদন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থানকারী ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেবে না। তিনি আরো বলেন, ভারতে পালিয়ে থাকা গণহত্যাকারী পতিত হাসিনার সরাসরি মদদে এই হামলা চালানো হয়। শুধু তাই নয়, ভারতীয় পররাষ্ট্র সচিব জয়সওয়ালের বক্তব্য এটাও সন্দেহ করার অবকাশ রয়েছে এই হামলার পিছনে ভারতের হাত থাকতে পারে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখন পর্যন্ত এই ধোঁয়াশা নিয়ে কোনো বিবৃতি দেয়নি, যা আমাদেরকে আরো ভাবাচ্ছে। অবিলম্বে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতের পররাষ্ট্র সচিবের এহেন প্রোটোকল বহির্ভূত বক্তব্যের বিষয়ে স্পষ্ট করতে হবে। সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজামুদ্দিন বলেন, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না, যা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতীয়মান হয়েছে। তিনি বলছেন, গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল, তবে এত পরিমাণ হবে সে তথ্য ছিল না। এর থেকে প্রমাণিত হয় যে সরকারের দায়িত্বশীলতার প্রতিফলন ঘটেনি, যা দায়িত্বে অবহেলার সুস্পষ্ট প্রমাণ। গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকারের এমন দায়িত্বহীনতার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এ জাতীয় হামলা এর আগেও পতিত ফ্যাসিস্টরা করার চেষ্টা করেছে নানাভাবে। গণহত্যার দৃশ্যমান বিচার নিশ্চিত না করায় নিষিদ্ধ আওয়ামী লীগের সকল পর্যায়ের সন্ত্রাসীরা সারা দেশে এমন অস্থিরতা সৃষ্টি করেছে। তিনি উদ্বেগের সাথে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন পরিস্থিতিতে কোনোভাবেই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব না। ফলে মৌলিক ও সংস্কার বিচার ব্যতীত দেশে কোনোভাবেই একটা গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়ন সম্ভব না। জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম। শনিবার 19 জুলাই রাতে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার পেশ সচিব গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন। এখানে আসার আগে আমি ওনার হয়ে জামায়াত নেতাদের সঙ্গে কয়েকবার কথাও বলেছি। শফিকুল আলম বলেন, জামায়াত আমির সুস্থ আছেন, ভালো আছেন, সামনে নির্বাচন। আমরা চাই বাংলাদেশের সব দলের রাজনৈতিক নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুন।
শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের জামায়াতের জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে আকস্মিক অসুস্থ হয়ে পড়ে যান জামায়াত আমির। তখন মঞ্চে থাকা নেতারা তাকে ধরাধরি করে তোলেন। মিনিট খানেক অপেক্ষা করে ডক্টর শফিকুর রহমান আবারও বক্তব্য শুরু করেন, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ে যান। এরপর মঞ্চে বসা দলের নেতারা তাকে ধরে বসিয়ে দেন। পরে না দাঁড়িয়ে মঞ্চের উপর পা মেলে বসেই বক্তব্য দেন ডক্টর শফিকুর রহমান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।